আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে এখন আমি আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি ভৌতিক ঘটনা। আর ভৌতিক ঘটনা ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। তো চলুন আর দেরি না করে কথা বেশি না বাড়িয়ে চলে যাই ঘটনায়। মনোযোগ দিয়ে ঘটনাটি শুনে আসি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি হিমেল। আমার বাসা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি গ্রামে। সেই 2012 সাল থেকে ভূত এফএম শুনি, আর এখনো প্রতি রাতে আপনার ঘটনাগুলো বন্ধুদের সাথে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ভূত.com-এর প্রতি, আপনার প্রতি আমার আলাদা ভালোবাসা আছে। আজকের এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমি পড়াশোনার সুবাদে ঢাকায় থাকি। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের একজন ছাত্র। অনেকদিন ধরেই ভাবছি আমার ঘটনাগুলো শেয়ার করব, কিন্তু হয়ে উঠছিল না। আজ 4 দিন বন্ধ, তাই লিখতে বসলাম। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা মূলত এই ঢাকায় যে বাসায় আমি আমার বন্ধুদের সাথে থাকি সেই বাসা নিয়ে। এই বাসাটা উত্তর বাড্ডার সাতারকুলে। বাসাটি 10 তলা এবং আমাদের সবার ওপরের তলায়, অর্থাৎ 10 তলায় একটা ফ্ল্যাট দেয়া হয়। তো আমরা বাসায় যখন উঠি তখন থেকে কোনো সমস্যা প্রথমে চোখে পড়েনি বা আমরা বুঝতে পারিনি। নরমালি আমরা থাকা শুরু করি। আমাদের বাসা অনেক সুন্দর। ব্যালকনির পাশে 3টা রুম, ড্রয়িং রুমের সাথে একটা কিচেন রুম, আর ওপরে ছাদ আছে নরমালি। তো প্রথম আমরা বন্ধুরা অনেক রাত পর্যন্ত ছাদে আড্ডা দিতাম। অনেক রাতে পড়া শেষ হতো, তাই ছাদে গিয়ে সবাই বাতাসে বসে গান গাইতাম, গল্প করতাম। ছাদ সারাদিন সারা রাতি খোলা থাকতো। এভাবে কিছুদিন যায়। একবার বাসার সব বন্ধুরা তাদের বাড়িতে বেড়াতে যায়। 6 জন থাকি আমরা। তার মধ্যে আমি আর বন্ধু সৈকত বাসায় থেকে যাই, বাকিরা চলে যায়। আমাদের বাসায় যে রুমটার সাথে ব্যালকনি, সেই রুমে আমি আর আমার বন্ধু বসে ক্লাসের অ্যাসাইনমেন্ট করতে থাকি। রাত বেজে যায় 1টা। সৈকত বলে ওর নাকি অনেক ঘুম পাচ্ছে, তাই ও চলে যাবে ওর রুমে। আমি সেদিন কিছুতেই ঘুমোতে পারছিলাম না, ঘুম আসছিল না। আমার বরাবরই ভয় কম। অ্যাসাইনমেন্ট শেষ করে যেহেতু ঘুম আসছিল না, তাই আমি ভাবি ছাদে গিয়ে বসি। কিন্তু দেখি সৈকত ঘুমাচ্ছে, তাই ওকে আর ডাকি না। আমি একা একা কানে ইয়ারফোন লাগিয়ে গান চালিয়ে দিয়ে ছাদে চলে আসি। আকাশে তখন বড় চাঁদটা দেখা যাচ্ছিল, হালকা পূর্ণিমা। বুঝলাম খুব ভালো লাগছে আমার। কেন যেন একা আছি মনেই হচ্ছিল না। ছাদে থাকার প্রায় 30 মিনিট পর আমার খুব ঠান্ডা লাগতে শুরু করে। ওই দিন কিন্তু গরমের দিন, বাতাস তেমন ছিল না। আমার ঠান্ডা লাগবে কেন, বিষয়টা পরে বুঝেছি। যাই হোক, আমার তখনও কিছু মনে হয়নি, মনে কোনো ভয় আসেনি। আরো 20 মিনিট পর আমি ভাবলাম রুমে যাই, ক্লাস আছে, ঘুমিয়ে পড়ি। যখনই চলে আসতে যাব আমি দেখলাম ছাদের পাইপের লাইনের ধারে একটা বসার জায়গা আছে। সেখানে কেউ বসে না, কারণ ওইদিকে খাল আছে, পচা খাল আর ময়লার স্তূপ, তাই দুর্গন্ধ আসে। আমি দেখলাম একটা মেয়ে, বয়স 17-18 হবে, মাথা নিচু করে বসে আছে। আমাদের বাসায় ফ্যামিলি আর ব্যাচেলার সবাই থাকতো, তাই আমি ভাবলাম অন্য বাসার কেউ হবে। তারপরে ভাবলাম হয়তো কিছু হয়েছে, মন খারাপ, ছাদে এসে বসে আছে। আমি তখন বাসায় নতুন, বাসায় কারা থাকে কাউকেই ঠিক মতো চিনি না। এত রাতে ছাদে আমি আর সে একা। একটা মেয়ের কাছে যাব এত রাতে, কে কি ভাববে? যদি কেউ চলে আসে হয়তো খারাপ কিছু ভাবতে পারে, এবং জানাজানি হলে এই বাসা থেকে হয়তো আমাকে চলেও যেতে হতে পারে। তাই কাছে যাচ্ছি না, জিজ্ঞেস করছি না। কিন্তু এত রাতে ছাদে সুইসাইড করে বসে কিনা, কোনো ঝামেলা হয় কিনা, এইসব মাথায় আসছিল বারবার। তাই সব ভুলে আস্তে আস্তে কাছে গেলাম। ভাবলাম সব জিজ্ঞেস করব। যত কাছে যাচ্ছি বুঝতে শুরু করলাম উনি মাথা নিচু করে কিছু খাচ্ছিলেন। অনেকদিন পর খেলে মানুষ যেভাবে খায় সেইভাবে। অন্ধকার রাত, আমি প্রায় 10-15 হাত দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, এই যে আপু, খাওয়া বন্ধ হয়ে গেল? আমি বললাম, কোনো সমস্যা? এত রাতে ছাদে কোনো কথা বলল না। আবার বললাম, আমাকে বলতে পারেন কোনো সমস্যা হলে।
বিশ্বাস করবেন কিনা জানি না, শুধু আমি জানি ওই রাত আমার জন্য কত বিভীষিকাময় ছিল। এখন আমি ঘুমোতে পারি না। তৃতীয়বার ডাকার পর আমি দেখলাম মেয়েরূপী জিনিসটা মাথা উঁচু করলো। আমি আবছা আলোতে দেখলাম, আমার কলিজা ভয়ে শুকিয়ে গেল। আমি দেখলাম ওটা কোনো মানুষ না, মুখটা একদম ফ্যাকাশে রক্ত শূন্য, চুলগুলো একদম উস্কো খুস্কো, চোখ দুটো একদম লাল। অন্ধকারে লাল জিনিস কিন্তু কালচে দেখায়। আমি দেখলাম কালচে তরল তার মুখে বুকে লেগে আছে। সব থেকে ভয়ের ব্যাপার হলো যে আমি কোনোদিন ভুলব না, তা হলো মুখের মধ্যে কোন একটা মানুষের কোন একটা অঙ্গ বা প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার সমস্ত শরীর ছেড়ে দিল। আমি যেভাবে পারি সব শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু একটা পাইপের সাথে ধাক্কা লেগে আমি পড়ে যাই। চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যাই। যখন আমার হুঁশ ফিরল, আমি দেখলাম আমি আমার রুমে। সকাল হয়েছে। আমার পাশে আমার বন্ধু সৈকত, বাসার ম্যানেজার মকবুল মামা আর কেয়ারটেকার নানা। কেয়ারটেকার নানার কাছে শুনলাম উনি সকালে ছাদে এসে নাকি দেখে আমি পড়ে আছি। তারপর ম্যানেজার মামাকে নিয়ে আমাকে ধরে রুমে নিয়ে আসে। আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছিল, আমি ছাদে কিভাবে আসলাম, তখন থেকে সবকিছু বললাম। আমাকে বলল তুমি আর ছাদে যাবে না। রাগারাগি করলো অনেক। আমি কেন এত রাতে ছাদে গেলাম। তারপর বিকেলে মসজিদের ইমাম সাহেবকে এনে আমাকে দেখালো। 3 দিন জ্বর ছিল আমার, বারবার ওই জিনিস দেখতাম, চোখে ভেসে উঠত। ইমাম সাহেব আমাকে দোয়া দুরুদ পড়ে ফুঁ দিয়ে দিলেন আর নামাজ পড়ার কথা বলে চলে গেলেন এবং বললেন যত দ্রুত সম্ভব আমরা যেন বাসায় মিলাদ পড়িয়ে দেই, দরজায় যেন আয়াতুল কুরসি লাগিয়ে রাখি। 3 দিন পর আমি ম্যানেজার মামার কাছে গেলাম। সেখানে কেয়ারটেকার নানাও ছিল। আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম বাসায় কি কোনো সমস্যা আছে। তারা প্রথমে কিছু বলতে চাচ্ছিল না, বারবার অস্বীকার করল। কিন্তু আমি যেহেতু দেখেছি আর অনেকের জোরাজুরি করছি, একটা সময় আমাকে সবকিছু বলল। তো ঘটনা হচ্ছে অনেক দিন আগে এই বাসায় এক দম্পতি থাকত। স্বামী ছিল মাদকাসক্ত এবং প্রচুর পরিমাণে অর্থ সম্পদ নষ্ট করত জুয়া খেলে। এই ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা অশান্তি মারামারি লেগেই থাকত। একটা সময়ের কথা, তার স্ত্রী তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী একদিন রাতে বাসায় ফিরে নেশার টাকার জন্য স্ত্রীকে গালাগালি করতে থাকে, কিন্তু তার স্ত্রী টাকা দিতে রাজি হয় না। একটা সময় সে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেই বেধড়ক পেটাতে শুরু করে। স্ত্রী জমানো সব টাকা নিয়ে বাসার বাইরে চলে যায়। ওই রাতে তার স্ত্রী সহ্য করতে না পেরে ছাদের পাইপ লাইনের ওই জায়গায় গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরদিন পুলিশ আসে, কিন্তু বিষয়টা আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায়। তার স্বামী অবিশ্বাস্যভাবে তার কয়েকদিন পর রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এসব শুনতে শুনতে কখন বুঝলাম চোখের পাশে পানি চলে এসেছে। এর অনেক দিন পর আর দেরি না করে আমরা বন্ধুরা মিলে ছাদে আর বাসায় হুজুরকে এনে মিলাদ এবং তওবা দোয়া দুরুদ পড়িয়ে দেই। আজ 1.5 বছর হয়েছে এই বাসায় আছি। মাঝে মধ্যে সেদিনে সেই ঘটনা মনে পড়লে এখনো শিউরে উঠি। এরপর থেকে আর কখনো কোনোদিন কিচ্ছু হয়নি, কারো সাথেই না। বাসার ছাদ এরপরে 8টা পর্যন্ত খোলা থাকতো, তারপর বন্ধ। আমি কোনোদিন এই ঘটনা ভুলতে পারবো না। এটাই তিনি আমাদের লিখে পাঠিয়েছেন এবং এই ঘটনাটি তিনি লিখে পাঠিয়েছেন, ফোন নাম্বারটা গোপন রাখতে বলেছেন এবং একটা অংশ আছে এখানে, যেই অংশটা তিনি পড়তে নিষেধ করেছেন। আমি সেই অংশটা পড়ছি না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসলে সেদিনের রাতটা মনে হলে একটা অস্বস্তি আসলে আমার ভিতরে কাজ করে। ঘটনাটা ঘটার 3 দিন আগে আসলে আমার কাছে একটা কল আসে। যে কল দিয়েছিল সে খুব তাড়াহুড়া করে আমাকে বলেছিল যে কুলাউড়া উপজেলার সীমান্ত ঘেঁষে এক এলাকায় একটা বড় সড়ো চালান ঢুকবে। আর এটা শুধু চালান না, এর সঙ্গে জড়িত আছে এলাকার কয়েকজন বেশ প্রভাবশালী ব্যক্তি। আইনশৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিতে চেকপোস্ট থেকে অনেক দূরে নির্জন একটি জায়গায় কাঁটাতারের বেড়ার নিচে আগে থেকেই মাটি হালকা করা হয়েছে।
রাত 2টা থেকে 3টার মধ্যে মাল ঢুকবে, এমন একটা কল আসে। আমি কিছু বলার আগে আসলে সে ফোনটা কেটে দেয়। তো আমি বিষয়টা হালকাভাবেই নিই, কিন্তু মজার ব্যাপার হলো পরদিন আমার আরেকজন সোর্স আলাদা করে একই তথ্য দেয়। আর তথ্যটা এমনই যে সেই ফোন কলে যে লোকেশনটা এসেছিল আমার সোর্সের লোকেশনটাও কিন্তু একদম হুবহু মিলে যায়। তখন বুঝলাম যে বিষয়টা আসলে খুবই সিরিয়াস। আর যেহেতু সাংবাদিক সেহেতু এমন খবর আসলে হাতছাড়া করা যায় না। যদি সত্যি হয় তাহলে এটা কিন্তু অনেক বড় একটা এক্সপোজড হতে পারে। আবার ঝুঁকিও আছে, কারণ যাদের নাম শুনেছি তারা এলাকায় যথেষ্ট প্রভাবশালী। ধরা পড়লে তো মারধর হবেই, এমনকি আসলে গুম হওয়ারও ভয় ছিল। কিন্তু এসব ঝুঁকি এড়িয়েও সিদ্ধান্ত নিলাম যে না, যাব, সংবাদটা আমার কাভার করতেই হবে। তো যে চিন্তা সেই কাজ। যেদিন তারিখ, মানে যেদিন চোরাচালান ঢুকবে, তো সেদিন রাত প্রায় 1টার দিকে বর্ডারে পৌঁছাই। বলতে ওই যে সীমান্ত ঘেঁষে যে এলাকাটা, সেই এলাকায় আমি পৌঁছাই। তো আমার কাছে একটা ক্যামেরা ছিল, মডেলটা আমি বলছি না, নাইকনের একটা ক্যামেরা। তো এটা আবার নাইট মোড ছিল। তো আমরা যাই, যখন আমরা যাই তখন বর্ডার যেহেতু এলাকা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তো সেই কারণে আসলে রাস্তাঘাট, দোকানপাট যা ছিল সব বন্ধ। মানে টোটাল একটা ফাঁকা জায়গা, একদম নিস্তব্ধ। তো এটা নতুন কিছু না, অনেক আগেও এরকম আমি আসলে ফেস করেছি, নিস্তব্ধ এলাকায় সংবাদ সংগ্রহে গিয়েছি। তো এটা আসলে আমার কাছে অস্বাভাবিক কিছু না বা ভয়েরও কিছু না। আর আমরা যেহেতু বর্ডার এলাকায় গেছিলাম, তো সেহেতু একটা মানে বাতাসে কাঁচা মাটি আর স্বেচ্ছেতে ঘাসের গন্ধ আর কি নাকে আসছিল। আমার কাছে মোটামুটি প্রথম দিকে আসলে ভালোই লেগেছিল। তো লোকেশন অনুযায়ী আমরা দুইজনই একটা পরিত্যক্ত একটা খামার ঘরের আড়ালে পজিশন নিই, কারণ খামার ঘরটা এরকম ছিল যেটা আমি একদিন দিনে দেখেছিলাম যে আসলে এটা খুব সিকিউর, আমাদেরকে কেউ দেখতে পারবে না, এইরকম একটা অবস্থা ছিল আর কি। আর জায়গাটা অস্বাভাবিক নীরব, এমন এক নীরবতা যেখানে আসলে নিজের শ্বাসের শব্দটা খুব বড় লাগছিল। আর দূরে ইন্ডিয়ার যে বর্ডার আছে সেই বর্ডারের কাঁটাতারের বেড়া, আর অন্ধকারে একটু কালো দাগের মতো দাঁড়িয়ে আছে এমনটা মনে হচ্ছিল। তো খবর ছিল রাত 2টা থেকে 3টার মধ্যে চালান ঢুকবে। আর রাত 2:20 আশেপাশে হঠাৎ খুব একটা ক্ষীণ শব্দ হলো, যেন মাটির নিচ দিয়ে কিছু টেনে আনা হচ্ছে এমন একটা শব্দ পাচ্ছিলাম। আমি এবং আমার ক্যামেরাম্যান খুব চুপ করে থাকি। সাথে সাথে ক্যামেরাম্যান ক্যামেরা অন করলো, নাইট মোড চালু। তারপর শব্দ হুট করে থেমে যায়, চারপাশ আবার নিস্তব্ধ। কিন্তু সেই নিস্তব্ধতার ভিতরে অদ্ভুত একটা চাপা অনুভূতি, যেন আমরা একা না, এমনটা মনে হচ্ছিল যে অন্ধকারের ভিতরেও কেউ আছে আর তারা আমাদের দেখছে। তো আমি একটু ভয় পাই, কারণ বলছি আগেই যে কারণ এখানে অনেক বড় বড় ব্যক্তিরা জড়িত, এরকম খবরটাই ছিল। তো আমাদের ডান পাশে একটা ঝোপ ছিল, ওই যে পরিত্যক্ত খামার ঘরটা, সেই খামার বাড়ির পাশে একটা ঝোপ ছিল ডান পাশে। তো আমি টর্চটা জ্বালাতে যাই, কিন্তু আমার সাথে যে ক্যামেরাম্যান ছিল সে হাত চেপে ধরে, আর সে আমাকে বলে ফিসফিস করে যে ভাই আলো দেবেন না, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আজকে নিস্তার নেই। তো তার কথা অনুযায়ী একদম স্থির হয়ে থাকি। আর দূরে একটু খেয়াল করলাম যে আকাশের যে হালকা আলো আছে, সেই আলোতে একটু খেয়াল করলাম যে কাঁটাতারের একটা ঝুলছে, কাঁটাতারের একটা অংশ দুলছে। মনে হচ্ছিল যেন কেউ নিচ দিয়ে ঢুকেছে আর কাঁটাতারে তার বডিটা লেগেছে, আর ঠিক ওই কারণে আসলে কাঁটাটা দুলছে, কিন্তু নিচের দিকটা আসলে দেখা যাচ্ছে না, আর মাথাও তুলছি না। তো ক্যামেরা যেভাবে পজিশন করা ছিল, আমি হচ্ছে ক্যামেরাম্যানের হাতটা সরিয়ে আমি ক্যামেরাটা জুম করি। জুম করার পরে আমি দেখি আসলে নাইট ভিশন ছিল, কিন্তু এখানে কেউ ছিল না, এমনকি বাতাসও নেই। আর তো আমি একটু হতাশ হলাম যে এত তাড়াতাড়ি, প্রায় 10 সেকেন্ডের ব্যবধানে তো আসলে এরকম কাঁটাতারের নিচ দিয়ে কেউ যাওয়া সম্ভব না। ঠিক তখনই আমার পিছনে আসলে আমি ধীরে ধীরে পায়ের শব্দ শুনি। বিশ্বাস করবেন না, তখন আমার হার্টবিটটা এতই বেড়ে গেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আসলে ধরা পড়ে গেছি, আজকে মনে হয় নিস্তার নেই। তো আমি সামনে তাকিয়েছিলাম, পিছনে কি আসলে বুঝতে পারিনি। তো আমার আগে আমি দেখি যে আমার ক্যামেরাম্যান আসলে পিছু ফিরে তাকিয়ে আছে। তার মুখটা একটু ফ্যাকাশে, আর সে আমাকে বলল, ভাই আপনি কি আর কাউকে এনেছেন বা খবর দিয়েছেন? মানে সে ফিস করে বলছে। তো আমি বললাম না। তো আমিও আসলে তাকালাম, তাকিয়ে দেখি যে খামার ঘরের দেয়ালের পাশে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু ছায়াটা হচ্ছে অস্বাভাবিক লম্বা, আর মাথাটা একটু কাত, নড়ছে না। তবু মনে হচ্ছিল যে ছায়াটার যে, মানে মানুষ দেখছিলাম, ছায়াটাই দেখছিলাম, তবু নড়াচড়া ছিল না, কিন্তু ছায়াটা দেখে মনে হচ্ছিল যে আমাদের দিকে তাকিয়ে আছে। একটু সাহস নিয়ে আমি বললাম, কে ওখানে? কোনো উত্তর আসলো না। আমি আমার ফোনটা একদম 0 ব্রাইটনেস ছিল,
তো আমি চিন্তা করছিলাম যে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেখি আসলে কে চেনা যায় কিনা, নাকি অনেক দূর থেকে অনেক সময় দেখা যায় যে লাইটের আলো অনেক দূর থেকে পড়লেও কিন্তু ছায়া অনেক বড় হয়ে যায়। তো আমি এরকম ভাবছিলাম এবং মনে করছিলাম যে দেখি আসলে ছায়াটাকে দেখা যায় কিনা। তো মোবাইলটা পার করার সাথে সাথে দেখলাম যে নেটওয়ার্ক আসলে নেই, একদম নেটওয়ার্ক নেই। আর একই সাথে হচ্ছে ক্যামেরা ডিসপ্লের দিকে তাকিয়ে দেখলাম যে হচ্ছে আপনার যে আগের দিনে বিটিভি যেরকম এন্ট্রিনা চলে গেলে ঝিরঝির করতো, তো ঝিরঝিরটাও মানে ক্যামেরা ডিসপ্লেটা একদম ঝিরঝির করছে। আর নিজে থেকে আসলে রেকর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল, আমি যতটুকু খেয়াল করেছিলাম। আর ওয়ান কাইন্ড অফ ক্যামেরাটা হচ্ছে একরকম প্রায় লেগ করছিল। তো আমি আবার তাকাই, তখন যখন তাকাচ্ছিলাম ছায়াটার দিকে তখন দেখলাম আসলে ছায়াটা নেই, কিন্তু খামার ঘরের ভেতর থেকে খুব নিচু সরে ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল। তো শব্দটা ছিল এরকম যে কয়েকজন মানুষ বসে ফিসফিস করছিল, মানে কয়েকটা কণ্ঠ, কিন্তু আসলে ভাষা বোঝা যাচ্ছে না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তারা কি বলছে স্পষ্ট না। ঠিক তখনই দূরে কাঁটাতারের দিক থেকে একটা তীব্র চিৎকার একদম স্পষ্ট আমি শুনতে পাই। আর সেই চিৎকারটা কিন্তু একদম মানুষের। সাথে সাথে আমরা ভাবি যে হয়তো বা কিছু একটা ঘটেছে। তো আমি সাথে সাথে হচ্ছে আমার ক্যামেরাম্যানকে নিয়ে একটু যতটুকু পারে নিজেদেরকে সিকিউর করে একদম সব দিকে তাকিয়ে আমি আর ক্যামেরাম্যান একটু সামনের দিকে যাচ্ছিলাম আর কি। মানে আমরা দেখি কাঁটাতারের ওখানে যেহেতু চিৎকার আসছে সেহেতু এখন গেলে আর সমস্যা নেই, হয়তো বা যে বিজিবি বর্ডার গার্ড যারা আছে তারা হয়তো ওইখানে গিয়েছে। কিন্তু এখানে যাওয়ার পরে দেখি কেউ নেই, মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও নেই, মানে কুকুর বিড়ালও নেই। তো সেখানে গিয়ে দেখি আসলে মাটি একদম এলোমেলো, আর কাটা তারের নিচে কাদা সরে আছে, কিন্তু কেউ নেই, আশেপাশে কেউ নেই। বাট এত দ্রুত আসলে সরে যাওয়ার মতো কোনো ওয়ে আছে কিনা কারো জানা আমি জানি না। কোনো মানুষ নাই, কোনো চালান নাই, কিছুই নেই। তবে একটা স্পষ্ট ছিল যে কিছু ভারী জিনিস টেনে নেওয়া হয়েছে, মানে খুব রিসেন্টলি খুব ভারী জিনিস টেনে নেওয়া হয়েছে। আর পাশে পড়ে আছে একটা কাদামাখা একটা ছেঁড়া গামছা, একটা কাদামাখা ছেঁড়া গামছা। আর মনে হচ্ছিল যে এই মাত্র গামছাটা আসলে পড়েছে, যে একটা গামছা যখন হচ্ছে কাদাতে পড়ে তখন কিন্তু হচ্ছে আস্তে আস্তে পানিটা এটা শুষে নেয়। তো এইরকম আর কি একদম বোঝা যাচ্ছিল যে এটা এই মুহূর্তে এই মাত্র পড়েছে। তো এটা দেখে আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি তো আসলে কিছু নাই। তো হুট করে আমি একটু দূরে তাকিয়ে দেখলাম যে কয়েকজন মানুষ আসলে পড়ে আছে একটু বাংলাদেশ বর্ডারের সাইডে। আমরা তো বাংলাদেশ বর্ডারেই ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে কিছু মানুষ পড়ে আছে এবং তাদের শরীরে রক্ত মাখা এইরকম পড়ে আছে। তো আমি আসলে ভাবছিলাম যে হয়তো বা বিএসএফ গুলি করছে, আর ওই শব্দটাই শুনেছি। তো ভাবলাম যাই একটা রিপোর্ট পেয়েছে, হয়তো বা চোরাচালানিদের গুলি করা হয়েছে। বাট যদি গুলি করা হয়েছে তাহলে তো বিএসএফও থাকতো, বা তারা তো সবসময় যে সাইরেন দেয় বা হ্যান্ড মাইক্রোফোনে তারা কথা বলে বা চিল্লাচিল্লি করে, এইরকম আসলে কিছুই ছিল না। তো আমি হচ্ছে আবার ক্যামেরা বের করতে যাবো, এই সময় দেখে আসলে কেউ নেই। আর মনে হচ্ছিল যে দুইজন লোক খুব জোরে দৌড়িয়ে গেছে, তাদের মানে ব্যাখ্যা দেওয়ার মতো আসলে না ওই জিনিসটা। তো আমি খুব ভয় পাই। তখন আমি বুঝতে পারি যে আসলে এটা মানে কোনো চোরাচালান নয়, অ্যাবনর্মাল কিছু হয়তো বা সুপার ন্যাচারাল কিছু আমাদের সাথে ঘটছে। তো এই চিন্তা করে আমি আমার ক্যামেরাম্যানকে এইসব বললাম না বা বুঝতে দিলাম না, কারণ সে ভয় পেলেও আসলে সমস্যা। কারণ দুইজনই ভয় পেলে কিন্তু দুইজনই যদি ভয় পাই তাহলে কিন্তু এখান থেকে আসা আসলে মুশকিল হয়ে যাবে। তো আর আমরা সেখানে দাঁড়াইনি। আমি বললাম আচ্ছা চলো ঠিক আছে, এখানে কিছু হয়নি বা হবেও না, আমরা হয়তো বা একটা ভুল ইনফরমেশন পেয়েছি। তো যেই ভাবা সেই কাজ, দুইজনই চলে আসি। আর চেষ্টা করছিলাম যে ভোরের আগেই চলে আসি। তো যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম এবং বাইকটা একটা সেফ জায়গায় রেখে আসছিলাম, তো বাইক পর্যন্ত যাই। তো বাইক পর্যন্ত যাওয়ার পর আমরা চলে আসি ইনশাল্লাহ সহি সালামতে আমরা ফিরে আসি। তো সহি সালামতে আসার পর আসলে ঘুমাই। সকালে ঘুম থেকে ওঠার পর চিন্তা করলাম যে একটু খোঁজ নেই। কিন্তু খোঁজ নিয়ে জানলাম যে সেদিন রাতে আসলে কোনো ধরনের চালান ধরা পড়েনি, বা বিজিপি অফিসে কল দিয়েছিলাম। তো তারা বললো যে না ভাই, কোনো চালান তো ধরা পড়েনি, এরকম কোনো ঘটনাও আমরা এখন পর্যন্ত শুনতে পারি না, যদি পাই তাহলে অবশ্যই জানাবো। আর যেহেতু কোনো ঘটনাই, যেহেতু তার রিপোর্টও নাই। তো 3 দিন পর আমি আবার ওইদিকে যাই কোনো একটা কাজে। যাওয়ার পর একটা দোকানে বসে চা খাচ্ছিলাম, আর এরকম বলতে বলতে একজন দোকানদার, সে আমার খুবই পরিচিত, তো সে বলছিল আমাকে চুপিসারে যে ভাই আপনি যেহেতু ওই খামার ঘরের পাশে বসছিলেন, ওই খামার ঘরে কিন্তু কয়েক বছর আগে, বলতে অনেক আগে, প্রায় 90 সালের দিকে কয়েকজন পাচারকারীকে, মানে পাচারকারী দলকে গুলি করে মারা হয়েছিল। মানে
একদম একটা দলকে একদম ব্রাস্ট ফায়ারে মারা হয়েছিল। আর কয়েকজনের লাশ নাকি খুঁজে পাওয়া যায়নি। আর মাঝে মাঝে রাত 2টার পর কাঁটাতারের নিচে এখনো কিছু নড়ে। তো এইটা শোনার পর আমি একটু ভয় পাই। ভয় পাই না, আসলে পুরোই ভয় পাই। আর একটু মানে আমার শরীরের পশম খাড়া হয়ে যায় যেটাকে বলে। তো ওইখানে যাওয়ার পর মানে ওটা ঘটনা শোনার পর আমি আসলে আমার ক্যামেরাটা গিয়ে চেক করি। আমি ক্যামেরার যে মেমোরি কার্ড সেটা আমি পিসিতে ইনস্টল করি। তো পিসিতে ইনসার্ট করার পর আমি যেটা দেখি যে আসলে কোনো ফুটেজই ছিল না। আর আমার কাছে মনে হচ্ছিল যে একটা ফুটেজে 2টা চোখ। আমি কানে হেডফোন লাগিয়ে জাস্ট এতটুকু শুনেছিলাম যে ওই যতটুকুই ফুটেজ যে মনে হচ্ছিল যে 2টা চোখ, আবছা চোখ হয়তো বা ধরা পড়েছে। এমন হতে পারে ঝিঝি পোকা বা অন্য কিছু বা আলো, যেহেতু নাইট মোড অন ছিল। কিন্তু শব্দটা আমি একদম ক্লিয়ারলি আমি শুনতে পারছিলাম যে শব্দটা ছিল একদম ক্ষীণ একটা শব্দ। আর ক্যামেরাটা বন্ধ হওয়ার আগে এই শব্দটা রেকর্ড হয়েছিল। সেই শব্দটা ছিল এরকম যে ফিরে যা। এরপর আসলে এটা ট্যাম্প ফাইলে পরিণত হয়, যেটা বিন ফাইলে বলে, যেটা আমরা আসলে সাপোর্ট করে না, অনেকে এটাকে ভাইরাস বলে, যে ফাইল ভাইরাস হয়ে যায়। তো এইরকম কিছু একটা হয়েছিল। তা নাহলে আমি ভিডিও দিতাম। আর এর পরবর্তীতে আরেকটা ঘটনা আছে এইরকমই, খুব হান্টার টাইপের, প্রায় 400 বছরের পুরাতন একটা সিমেট্রি নিয়ে। তো আশা করি যদি এই গল্পটা প্রকাশ করা হয় তাহলে আমি নেক্সট গল্প পাঠাবো। আর আমার নাম পরিচয় আপাতত আমি গোপন রাখছি। ইনশাল্লাহ যদি এরকম গল্প পাঠাই এবং পাঠাতে থাকি তাহলে অবশ্যই নাম পরিচয় প্রকাশ করব। আসসালামু আলাইকুম। ক্লাস 10-এ পড়ে একটি ছেলে, তার সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং ভৌতিক একটি ঘটনা। এই ঘটনাটি বলেছেন একই ক্লাসের ছাত্র, নাম আব্দুর রহিম। তিনি বাস্তব ঘটনাটি সম্পূর্ণ নিজের চোখে দেখেছেন এবং তার বাড়ির পাশেই ঘটনা ঘটেছে, এই জন্য আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। নাম বলেছেন আব্দুর রহিম, যার সাথে ঘটনা ঘটে তার নাম মোহাম্মদ হাসান। হাসান ক্লাস 10-এ পড়ে। নানির বাড়ি তার বাবার বাড়ি থেকে ঠিক 5 কিলো দূরে। মাটি রাস্তা, চারিদিক জঙ্গল, মাঝখানে একটা শ্মশান ঘাট। তিনি স্কুল করার ক্ষেত্রে তার পরীক্ষা চলে এবং তার নানির বাড়ি বিয়ের আয়োজন করা হয়েছে। তার মামার বিয়ে হবে, এই জন্য বিয়ে খাওয়ার জন্য সবাই চলে গেছে। এবং হাসান তার আম্মুকে বলে, আমি ক্লাস শেষ করে মানে পরীক্ষায় শেষ করে দিয়ে আমি বিকেলে যাব অথবা সন্ধ্যায় যাব। তার মা বলে, ঠিক আছে, এখান থেকে এখানে রাস্তা, তুই মাগরিবের আগেই চলে আসবি বাসায়। তখন তার ফ্যামিলির বাসায় সবাই লোক চলে যায় বিয়ে খাওয়ার জন্য হাসানের নানির বাড়ি। হাসান পরীক্ষা দিতে যায়, পরীক্ষা শেষ করে দেওয়ার পরে ছেলে মানুষ বোঝেন ঠিক খেলার বয়স, তখন তারা ফুটবল খেলার জন্য মাঠে যায় এবং সব বন্ধু বান্ধব মিলে একসাথে তারা ফুটবল খেলে। ফুটবল খেলা শেষ করে তিনি যখন বাসায় আসার পর চিন্তা ভাবনা করে, মাগরিবের আজান দিছে, তো বলতেছে আমি এখন হেঁটে আস্তে আস্তে আমি চলে যাব নানির বাসায়। যেহেতু বিয়ে, জানেন বিয়ে হলেই নাচ গান অনেক মজা হয়, সবাই আত্মীয় স্বজন সব এক জায়গায় আসে। মাগরিবের আজান দিল, তে উনি বলল আমি এখন হাত মুখ ধুয়ে, হাসান ফ্রেশ হয়ে কাপড় চোপড় তো নিয়েই গেছে, তার মা একটা ড্রেস পরে বের হয়েছে আর কি যাওয়ার জন্য। হ্যাঁ, অন্ধকার রাত, লাইট নাই, হালকা একটা লাইটের আলো নিয়ে উনি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। ঠিক সোজা হাঁটতে যেতে 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 একসময় ওই শ্মশানের ঘাট যখন যাওয়ার পর দেখে শ্মশানের মধ্যে আগুন জ্বলতেছে। তখন হয়তোবা হাসান ভাবে হয়তোবা কেউ মারা গেছে, তাকে মনে হয় পুড়িচ্ছে আর কি। তো আগুনের পাশে মানে আগুনের মতো মানুষ দাঁড়িয়ে আছে। তখন তিনি একটু মানে খটকা লাগলো, কি মানুষের গায়ে কেন আগুন জ্বলতেছে। হাসানটা ছিল সাহসী, তখন একটু এগিয়ে যাওয়ার পর আবার যখন তাকায়, তখন দেখে ঠিক আগুন দিয়ে ঠিকই লাশ পুড়তেছে, কিন্তু তার পাশে যেসব লোক আছে ওইগুলো লোক হাঁটতেছে এবং তার মধ্যে থেকে 2টা লোক হাসানের দিক চেয়ে আসে এবং চোখ মনে হয় আগুন জ্বলতেছে, মাথা দিয়ে আগুন জ্বলতেছে, পুরোটা শরীরে আগুন জ্বলতেছে। তখন হাসান ভয়ে ওই দিকে আর তাকায় না, সোজা হেঁটে চলে যায়। যাওয়ার পরে
এক পর্যায়ে যাওয়ার পর মানে শ্মশান ঘাটটা পার হয়ে যাওয়ার পর একটা ব্রিজ থাকে, ওই ব্রিজ যখন পার হবে, পার হওয়ার সময় একটা মাটির রাস্তা চলে গেছে অন্য একটা গ্রামে, মানে মেন রাস্তার সাথেই আরেকটা মাটির রাস্তা চিকন করে চলে গেছে অন্য একটা গ্রামে, কিন্তু ওই গ্রামের পরেই হাসানদের বাসা, মানে নানির বাড়ির বাসা। দেখে ওই মাটির রাস্তায় একটা তালের গাছ আছে, তালের গাছের নিচে দুইটা লোক দাঁড়িয়ে আছে এবং তাদের চোখ রক্তের মতো লাল ডগডগা হয়ে আছে, আর শরীর পুরোটা আগুন দিয়ে জ্বলতেছে, ওইখানে আগুন দিয়ে মানে আলো দিয়ে ভরে গেছে। তখন হাসান এমন ভয় পায়, মানে ভয়ে তার পুরো শরীরে লোম খাড়া হয়ে যায় এবং পুরো শরীর ঘেমে যায়। তখন হাসান চিন্তা করে আমি কেমন করে নানির বাড়ি যাব, দৌড়াদৌড়ি করতে শুরু করে এবং ওখান থেকে দৌড় মারে না, জানে আগের লোকের থেকে শুনেছে যদি দৌড় মারে, যদি জিন দেখে কোনো ভৌতিক কিছু জিনিস দেখে অথবা ভূত দেখে যদি দৌড় মারে তাহলে তার ক্ষতি হয়। তিনি পিছন দিক তাকায় না, আস্তে 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 করে চলে যায়, কিন্তু অনুভব করে ওই আলোটা, মনে হয় আলো সাথেই যাচ্ছে, আগুনের হালকা তাপ মানে পাচ্ছে। এরকম করে যেতে যেতে পাড়ার ঠিক সামনে যখন একটা বাড়ি মানে পায়, তখন ওই বাড়ির কাছে যাওয়ার পরে আগুনের ওই তাপটা এবং আলোটা একটু একটু কমে যায়। তখন হাসান ভাবে হয়তোবা পিছন থেকে কিছু সরে যাচ্ছে, কিন্তু এতক্ষণ যে পেছনে পেছনে ছিল সেটা হাসান টের পাইছে, মানে বুঝতে পারছে। যখনই ওই বাড়িটা পার হয়ে আসবে তখনই মানে একটা লোককে দেখতে পায়। লোককে দেখার পরে মুরব্বী লোক, ওই লোকটা দেখার পর চিৎকার করে ওখানে মাটিতে পড়ে যায়। তখন ওই লোকটা দৌড়ে আসে, আসার পর দেখে ওই যে বিয়ের বাড়ি হচ্ছে তার নাতি, এটা আর কি চিনতে পারে। তখন সবাই খোঁজ দেয়, মানে খোঁজ খবর দেয়, দেওয়ার পরে সবাই মিলে ওকে ধরে নিয়ে যায়। কি বিয়ের বাড়ির আনন্দ হবে, তারই মধ্যে হাসানের এই অবস্থা দেখে মাথায় পানি দেয়। দেওয়ার পরে ডক্টরের কাছে নিয়ে যাও, জ্ঞান ফেরে না। তখন ওখান থেকে হসপিটালে নিয়ে যায়, ওখানে জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে হাসান বলে আমি এখানে কেমন করে আসলাম। তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে এবং তার মাকে বলে মা আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটেছে। যখন পুরোটা ঘটনা শোনে তার মা এবং তার ফ্যামিলি, তখন হসপিটাল থেকে বাসায় নিয়ে যায় এবং একটা হুজুরকে নিয়ে আসে। হুজুরকে নিয়ে আসার পর হুজুরকে সব বিস্তারিত বলার পর হুজুর কিছু ঝাড়া দেয় এবং পানি পড়া দেয়, তেল পড়া দেয়, তাবিজ দেয়, বলে এইসব কিছু দিয়ে রাখেন, আর আমার ওস্তাদকে আমি পাঠিয়ে দেব, একদিন পর ওস্তাদ একে দেখবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। বিয়ের বাড়ি, বিয়ের ঘটনা মানে বিয়ের অনুষ্ঠানটা পারি হয়ে যায়। যাওয়ার পরে হাসান তো একা একা রাস্তাতে কোথাও বের হয় না, রাত লাগলে বের হয় না, ঠিক ধন্দার মতো বসে থাকে, চুপ করে বসে থাকে, কার সাথে কথা বলে না। এমন ভয় পেয়েছে মানে যাক বলে বোঝানোর মতো না। তখন হাতে তাবিজ ছিল এবং দিন যায় হাসান কথা হারিয়ে ফেলে এবং দিন যায় হাসান শুকিয়ে যায়, কিছু খাইতে পারে না। এরকম হতে হতে রাত করে চিৎকার করে ওঠে, বলে আগুন আলা মানুষ আমাকে ধরার জন্য চেষ্টা করতেছে। এবং হাসান স্বপ্নেও দেখে ওই আগুনের মতো মানুষ দুইটা হাসানকে এমন করে ধাওয়া করতেছে, মনে হয় হাসানকে ধরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দেবে। তখন বলতেছে আমায় বাঁচাও বাঁচাও, স্বপ্নের মধ্যে এরকম করে চিৎকার করে ওঠে এবং তার বাবা মা এসে যখন তাকে গায়ে হাত দেয় এবং তাকে চাপিয়ে ধরে থাকে, তখন হাসান তার বাপ মাকে ধরে বলে আব্বু আমি স্বপ্নে দেখলাম ওই যে আমি আগুনের মতো দেখছিলাম, এরকম আমি আবার আজকে স্বপ্নে দেখলাম। তখন এক পর্যায়ে ওরা ভেঙে পড়ে ফ্যামিলির লোক, তখন কি করবে বুঝতে পারে না। তখন ওই হুজুরকে আবার খোঁজ দেয় এবং ওই হুজুরের মাধ্যমে আরেকটা বড় হুজুরকে খোঁজ দেয়। দেওয়ার পর ওই হুজুর বলে 2 দিন পর আমি আপনাদের বাসায় যাব, দেখব কি হয়েছে। তখন ওই হুজুরটা আবার বাসায় চলে আসে। আসার পরে ওই নানি বাড়িতে কিন্তু ঘটনা করতেছে। আসার পরে যখন ওই ছেলেকে দেখার পর বলতেছে ঠিক 3 দিন পর আপনারা আমার কাছে যাবেন এবং এখানে আপনারা থাকেন না, আপনারা চলে যাবেন আপনাদের বাসায়। তখন হাসান বলতেছে আমি ওই রাস্তায় যাব না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাস্তা হচ্ছে একটাই, ওই রাস্তা দিয়ে যেতে হবে। তখন হাসান বলে আর তাহলে আমি দিনে যাব, কিন্তু হুজুর বলে হাসান ওখানে যে জিনিসটা দেখেছে এর বিষয়ে বিস্তারিত কি হচ্ছে কি হবে সব কিছু আমি 3 দিন পরে বলবো, তার আগে বলতে পারবো না। তখন হাসানকে তাবিজ দেয়, বলে এই তাবিজটা সবসময় হাসানের কাছে রাখবেন এবং ওই রাস্তায় যখন হাসান যাবে তখন ওই তাবিজটা যেন শরীরে থাকে। হ্যাঁ ঠিক পরের দিন সকালবেলা 3-4 জন মিলে হাসানকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে যাওয়ার পর ওই যখন শ্মশান ঘাটের ওখানে আসে তখন হাসান আর পার হতে পারে না, অতিরিক্ত ভয় করে। তখন বলতেছে আম্মা খুব প্রচুর ভয় লাগতেছে, মানে জানেন ভয় মনের মধ্যে বসে গেছে, গেলে যা হয়। তখন দেখে হাতে তাবিজ নেই, সবাই ভয় পেয়ে যায়।
তখন ওই দিনের বেলায় যাওয়ার সময় হাসান দেখে ওই জায়গায় ধোঁয়া উঠতেছে। তখন সবাইকে বলার পর কেউ বিশ্বাস করে না, শুধুমাত্র হাসানে দেখতে পারে ওই শ্মশান ঘাটে ধোঁয়া উঠতেছে। তখন ওখান থেকে হাসান যখন অজ্ঞান হয়ে আবার যায়, তখন তাকে তার বাবের বাসায় নিয়ে চলে যায়। যাওয়ার পরে ওই হুজুরকে, যে হুজুরটা প্রথম দেখছিল, ওই হুজুরকে আবার নিয়ে আসার পরে পানি পড়া ফু দেওয়ার পরে অনেকক্ষণ পর জ্ঞান ফেরার পর হাসান বলতেছে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার চোখের সামনে সবসময় এসব কিছু বেশি বেড়াই। তখন হাসান বলতেছে, আম্মু, আমি একা থাকতে পারবো না, এখানে একা থাকা আমার পক্ষে সম্ভব না। তখন 3 দিন ঠিক বাবা মা সবাই মিলে হাসানের সাথে থাকি, কিন্তু যখন রাত 1টা বাজে তখন হাসানের পুরোটা শরীর ঘেমে যায় এবং আগুনের মতো শরীরটা গরম হয়ে যায়। আর দিন যায়, হাসান শুকিয়ে যায়। তখন 3 দিন পর ওই হুজুরের বাসায় নিয়ে যাওয়া হয় হাসানকে। যাওয়ার পর হাসানকে যখন বসানোর পর হুজুর বলতেছে, এই হাসানকে যখন শ্মশান ঘাট দিয়ে যায় তখন জিনেরা একটা লাশ পুড়ায় এবং হাসান ছেড়ে দেখতে পাওয়ার পরে ওখানে দুষ্টে 2টা জিন ছিল। ওই 2 জিন হাসানকে দৃষ্টি করেছে এবং হাসানকে পছন্দ করছে, এবং হাসান যখন ওরা দেখতে পেয়েছে তখন মানুষকে যেন না বলে এই জন্য হাসানকে ভয় দেখাইছে। এবং হাসান অনেক সাহসী, দোয়া দরুদ পড়ে যখন ওরা পিছে ধাওয়া নিয়েছে এবং সামনে যখন দাঁড়িয়েছিল, হাসান দেখার পরও ভয় করেনি, চলে গেছে সোজা। তার পেছনে যাওয়ার পরে হাসান কোনো ভয় করেনি। তখন ওই জিন সিদ্ধান্ত নেয় হাসানের ক্ষতি করার জন্য। এই সব ক্ষতি করে ওই 2 জিন মজা পায়। তখন বলতেছে এটার থেকে সমাধান আছে, ওই 2 জিনকে হাজির করতে হবে, কেন এরা এরকম করতেছে, কি চাই। তখন একটি জিনের মাধ্যমে 2 জিনকে নিয়ে আসা হয় একটি শরীরের মধ্যে। নিয়ে আসার পর বলা হয়, তোমরা কি চাও, এই ছেলেকে কেন ডিস্টার্ব করতেছো। তখন জিন বলে, আমরা যখন কাজ করি তখন ওই পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় ওখানে আমাদের একটা জিনিস ছিল, ওখানে পাও দিয়ে লাথি মারে, সেটা আমাদের ইগোতে লাগে এবং আমরা 2 জন সহ্য করতে পারিনি। আর বাদ বাকি জিনগুলো ভালো, এই জন্য বলেছে ছোট বাচ্চা বুঝতে পারেনি, বাদ দাও, কিন্তু আমরা তা বাদ দিতে পারিনি, এই জন্য ওকে ভয় দেখাইছি। ওই ভয় করেনি, উল্টা আরও আমাকে উপর দিয়ে চলে যায়, ভয় করে না। ওই কেন ভয় করে না, এটা আমাদের জেদ, কেন আমরা জিন, ওরা মানুষ, আমরা ওদেরকে ভয় দেখাবো, ওরা ভয় করবে, আর ভয় দেখালে আমাদেরকে ভালো লাগে। জুই বলতেছে, মানুষকে ভয় দেখালে তোমাদের কী লাভ, ভালো লাগে, এখন তোমাদেরকে আমি শাস্তি দেবো, তাহলে তোমরা কোথায় যাবে। তখন হুজুর মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। ওই জিনকে যখন দোয়া দরুদ পরে ফু দেয় তখন এক ধরনের ওই জিনটা চিৎকার করে ওঠে, বলে আমি আর পারতেছি না, আমাকে আর শাস্তি দেন না, আমার গলায় চাপ ধরেছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। তখন হুজুর বলতেছে, এখন তোদেরকে মেরে ফেল দেবো। তখন ওই 2 জিন বলে, দেখেন আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়েছে, আজকের পর থেকে আর কখনো কাউকে আমরা ভয় দেখাবো না, বাদ বাকি জিনগুলো যেগুলো ভালো তাদের মতো আমরা হয়ে যাব এবং আমরা একসাথে থাকি, আমরা 2 জনে একটু খারাপ, আমরা আজকের পর থেকে আর কোনো সমস্যা করব না। শুধু হাসানের না, আজকের পর থেকে কারো আমরা এরকম ধরনের কোনো সমস্যা করব না। তখন যখন কথা দেয় হুজুর, যখন বলে তাহলে তোরা মুসলিম হ, তখন 2 জিন হওয়ার জন্য রাজি হয় না। এক পর্যায়ে যে ওই 2 জিন মুসলিম হওয়ার জন্য রাজি হয় এবং হুজুর ওই 2 জিনকে মুসলিম করে এবং হাসানের শরীরে যত বান মেরেছে হাসান শুকিয়ে যাচ্ছে। তখন 2 জিন বলে, আমরা হাসানের রক্ত খাইছি, এই জন্য হাসান রক্ত শূন্যতা হয়ে আস্তে আস্তে শুকিয়ে গেছে, আজকের পর থেকে আমরা কিছু করব না, ওকে ঠিক মতো ওষুধ ভালো মতো খাওয়ান, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর শরীরে যত বান মেরেছি সব কিছু আস্তে আস্তে কেটে দেবো, কথা দিলাম, এইবারের মতো আমাদের মাফ করে দেন, একবার মাফ করে দেখেন আমরা এরপর থেকে আর কখনো শুধু হাসানের না কারো ক্ষতি করার চেষ্টা করব না। তখন হুজুর বলে, আমি তোদেরকে মাফ করে দিতে পারি একটা শর্তে। তখন জিন বলেন আপনার শর্ত কি? তখন বলে, তোরা ওই শ্মশানে থাকবি না 2 জন, কেন, তোরা মুসলিম হয়েছিস, তোদেরকে আমি একটা মাদ্রাসায় পাঠাবো, ওখানে আরবি শিখবি, নামাজ পড়বি এবং মানুষের সেবা করবি, মানুষের কখনো ক্ষতি করবি না, যদি আমার কথা দিতে পারিস তাহলে আমি তোদেরকে ছেড়ে দিতে পারি। এবং এরপর যদি তোরা হাসানকে আবার ডিস্টার্ব করার চেষ্টা করিস, এখানে যদি মিথ্যা কথা বলিস, তোরা যদি ধোঁকা দিস, তাহলে এরপর তোদেরকে কেউ আর রক্ষা করতে পারবে না। কেন, তোরা 2 জন ছিলি, তোদেরকে এখানে নিয়ে আসার সময় আমার 1 মিনিট সময় লাগেনি, ঠিক তুই বুঝতে পেরেছিস, এখান থেকে যাওয়ার তোর ক্ষমতা আছে? তখন 2 জিন বলতেছে, এখান থেকে যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু এখান থেকে যেতে পারিনি, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন।
তখন দুই জিন যখন হুজুরের কথায় রাজি হন, ঠিক আছে আমরা আজকে থেকে মুসলমান হব, মুসলমান হয়েছি, আমরা মাদ্রাসায় থাকব, মানুষের সেবা করব, কোরআন পড়ব এবং নামাজ কালাম পড়ব। তখন ওই হুজুরটা বলে, দেখ তোরা যখন ভালোই হয়েছিস তাহলে আজকের পর থেকে তোরা আর ওদের সাথে মিশবি না, আর খারাপ জিনিস সাথে যাবি না। তখন জিন বলতিছে, বিশ্বাস করেন আমরা আজকের পর থেকে কোথাও যাব না, ওদের সাথে মিশবো না, কিন্তু ওরাও খুব ভালো। তখন হুজুর বলে, ওরা ভালো কিন্তু ওরা হিন্দু ধর্মের অনুসারী, ওরা মূর্তিকে পূজা করে, আর তুই আল্লাহর ইবাদত করবি। একদিন না একদিন তোরা যেসব কাজ করেছিস আল্লাহর কাছে ভুল ক্ষমা চাইবি, মাপ চাইবি, আল্লাহ ইনশাআল্লাহ মাপ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে চাইলে অবশ্যই সব কিছু পাওয়া সম্ভব। তোরা আজকে যদি মারা যাস তাহলে এই দিনের ওসিলায় তোরা যদি সত্যি মুসলিম হোস তাহলে একদিন না একদিন ঠিক আল্লাহ তোদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করবেন এবং কবরে আযাব কম দেবেন এবং তোদের আখেরাত পরকাল সুখের হবে ইনশাআল্লাহ। যখন হুজুর সব কিছু বোঝানোর পর দুই জিনগুলো গলে যায় আর সত্যি সত্যি ভালো হওয়ার জন্য ওয়াদা করে এবং লিখিত একটা দরখাস্ত দেয়, আজকের পর এরপর আমি যদি মিথ্যা কথা বলি, যদি আবার আসি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন সেটাই আমরা মাথা পেতে নেব। হুজুর বিশ্বাস করে দুইজনকে ছেড়ে দেয় এবং হাসান বাড়িতে চলে আসে। আসার পরে হুজুর বলে, হাসানকে কোনো তাবিজ দেয় না, পানি পড়া দেয় না, কিছুই দেয় না, কেন দুই জিনকে দেখবে, যদি আবার যদি ডিস্টার্ব করে এরপরে ওদেরকে শেষ করে দিবে। হুজুর সিদ্ধান্ত নেয়। 1 দিন, 2 দিন, 7 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস পর হাসানের কোনো সমস্যা হয় না। হাসান ঠিক মতো খাওয়া দাওয়া করে। আস্তে 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 হাসান আগেকার মতো স্বাভাবিক হয়ে যায়। এখন পর্যন্ত হাসানের ওই কোনো সমস্যা হয়নি। দেখুন, 2 জিন খারাপ ছিল, 10টা জিনের মধ্যে 8টা জিন ভালো ছিল, 2টা জিন খারাপ ছিল। 2টা জিন যখন একটা ছেলেকে ডিস্টার্ব করতো আর একটা হুজুরের মাধ্যমে 2 জিনটা ওই 8টা জিনের চাইতে ভালো হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে এবং তারা আল্লাহর ইবাদত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ওরা যদি ভালো নাই হতো তাহলে এই ছেলেকে আবার ডিস্টার্ব করতো, আবার ধরতো। আর যেহেতু ওরা ডিস্টার্ব করে না, ওরা আর কখনো ওই ছেলের কাছে আসেনি, তাহলে অবশ্যই মনে হয় ভালো হয়েছে। ঘটনাটি এই পর্যন্তই। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ঘটনা ভালো না লাগে তাহলে কমেন্টে জানাবেন, আমরা ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।